হ্যালো হরর লাভার্স, আজ আমি একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম রুমা তেতে। এই মুভিটি সদ্য রিলিজ হয়েছে আর আজকের গল্পটি খুবই ইউনিক। আশা করি তোমাদের আজকের গল্পটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি স্পয়েল না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় 2007-এ, যেখানে ব্রি আর তেতে রামায়ণ দেখছিল। তেতে বলে যে রাবণ সীতাকে সত্যিই ভালোবাসে। ব্রি বলে যে ভালোবাসা আর হাওয়াসের মাঝে একটি পাতলা লাইন আছে। এইটা শুনে তেতে শুধু একটু স্মাইল করে। এরপর সে দেখতে পায় পাশে থাকা একটি লোক গানের সরঞ্জাম বিক্রি করছে। তেতে বলে যে এগুলো আমার ছোটবেলার খেলনা ছিল। ব্রি এইসব শুনে অনেক চিন্তিত হয়ে যায়। ব্রি এরপর একটি গানের জিনিস তোলে আর সে দেখতে চাইছিল যে তেতে সেটা কিভাবে বাজায়। তখন তেতে সেই গানের যন্ত্রটি নিজের ঠোঁটের মাঝে রাখে আর ব্রি সেটা ধ্যান দিয়ে দেখতে থাকে। এরপর আমরা একটি ফ্রেন্ড গ্রুপ দেখতে পাই। তখনই তাদের কাছে তাদের বন্ধু নান্দো আসে, যে নিজের রুমে চলে যায়। এরপর তেতে ব্রিকে থ্যাংক ইউ বলে, কিন্তু তেতে বলে যে তুমি তো আমার সাথে রামায়ণ দেখতে গিয়েছিলে, তাহলে থ্যাংক ইউ বলার কি আছে। তখনই ব্রি উত্তর দেয় যে আমি তোমার জন্য যেখানে খুশি যেতে পারি। এরপর ব্রি তেতেকে জিজ্ঞেস করে যে আমি কি তোমায় তোমার ঘরে ছেড়ে দেব। আসলে ব্রি দেখতে চাইছিল যে তেতের ঘরটি আসলে কেমন, বাট তেতে তাকে মানা করে দেয় আর বলে যে সে একাই চলে যেতে পারবে। এরই মধ্যে নান্দো ঘরে ফিরে আসে আর তাকে তার বন্ধুরা দেখে অবাক হয়ে যায়। এরপর নান্দো তার ফ্রেন্ডদের জিজ্ঞেস করে যে তোমরা আমায় এভাবে দেখছো কেন। তখন তার বন্ধুরা কোনো জবাবই দেয় না। এরপর যখন ব্রি ঘরে আসে তখন সে একটি প্রজাপতিকে ঘরের ভিতরে ঢুকতে দেখতে পায়। পরের দিন সকালে যখন ব্রি কলেজে যাওয়ার জন্য বেরোয় তখন সে বাইরে অনেক প্রজাপতি দেখতে পায়। সে তাড়াতাড়ি তাদের গায়ে জল ছিটাতে লাগে। এরপর আরভিন ব্রিকে বলে যে এই বোর্ডিং এ অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে আর সে নাকি কোনো একজনকে দেখেছে যাকে পুরো নান্দর মতো দেখতে ছিল আর সেও নিজের রুমে যাচ্ছিল। ব্রি এরপর আরভিনকে বলে যে এইসব হয়তো তোমার হ্যালুসিনেশন, তোমার হয়তো মনের ভুল। এই জন্য আরভিন রেগে গিয়ে বলে যে আমি একদম সিরিয়াস, আর যদি তুমি এরম ভাবে মজা করতে থাকো তাহলে তোমার সাথে আমি কথা বলা বন্ধ করে দেব। সেই রাতেই নান্দো নিজের গার্লফ্রেন্ডের সাথে বোর্ডিং এ আসে। সে নিজের জিএফ এর জন্য কিচেনে চা বানাতে লাগে। ঘুরতে ঘুরতে এলিন একটি ছবিতে প্রজাপতি নোটিস করে। এলিন হলো নান্দোর জিএফ। যখন ও ঘরে এইদিক ওইদিক দেখতে থাকে তখন সে একটি মহিলাকে দেখতে পায়, যে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি চা খেয়েছো। কিছুক্ষণ পর যখন নান্দো চা নিয়ে আসে তখন সে এলিনকে অনেক ভয়তে বসে থাকতে দেখতে পায়। এলিন আবারও সেই মহিলাটিকে দেখতে পায়। এর ফলে সে ভয় সেখান থেকে চলে যায় আর গাড়িতে গিয়ে চুপচাপ লুকিয়ে পড়ে। নান্দো এরপর ঘরের বাইরে যায় আর সে এলিনকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কিন্তু ভয়ের ফলে এলিন গাড়ির কাঁচটি নিচে করে বলে আমি এই ঘরে কিছুতেই থাকতে পারবো না। নান্দো এলিনকে জিজ্ঞেস করে যে তোমার সাথে আসলে কি হয়েছে, আমায় বলো। কিন্তু এলিন তাকে কিছুই বলে না। সে শুধু বলে যে আমি নিজের ঘরে যেতে চাই। এরপর যখন সেই বোর্ডিং এর সবাই সেখানে আসে তখন তারা এলিনের ব্যাগ সেখানে পড়ে থাকতে দেখতে পায়। তারা তাই ভাবতে লাগে যে এটা কার ব্যাগ হতে পারে। এরপর সেফ সবাইকে বলে যে কি জানি এটা হয়তো কোনো গিফট, এই জন্য তারা এরপর এই জিনিসটা ইগনোর করে যায়। কিছুক্ষণ পর আরভিন সেই ভাঙা কাপটায় পা দিয়ে ফেলে। এটা দেখে সে তাড়াতাড়ি সেই ভাঙা টুকরোটি ওঠাতে লাগে আর সে ডাস্টবিনে ফেলে দেয় সেটা। এরপর যখন সে দরজা বন্ধ করতে যায় তখন সে একটি মেয়ের ছায়ামূর্তিকে দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু যখন সে পিছন ঘুরে দেখে তখন সেখানে সে কাউকেই দেখতে পায় না। আরভিন ভয়তে সেই জায়গায় যায় যেখানে সে সেই মহিলাটিকে দেখতে পেয়েছিল আর সেখানে সে সেই মহিলাটিকে দাঁড়িয়ে থাকতেও দেখতে পায়।
যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই আরভিনকে কেউ ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, আর যখন সে পিছন ঘুরে দেখে তখন সে সেই মহিলাটিকে কোথাও দেখতে পায় না। এরপর সে ভাঙা কাপগুলোতে সেই একই জায়গায় পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে আরভিন কিছুই বুঝতে পারে না যে এইসব আসলে কি হচ্ছে। এরপর সে আবারও সেই মহিলাটিকে দেখতে পায় যে টেবিলে বসেছিল, আর ভয়তে আরভিন চিৎকার করতে থাকে। তখন সেখানে সেপ এসে আরভিনকে বাঁচায় আর জিজ্ঞেস করে যে তুমি চিৎকার করছিলে কেন। তখনই তাদের বন্ধু ডনি সেখানে চলে আসে। এরপর সে সেপকে বলে যে আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, এসে দেখি যে আরভিন খুবই জোরে চিৎকার করছে। তখনই ডনির মাথায় একটি আইডিয়া আসে। সে এরপর নিজের প্যান্টে হাত ঢুকিয়ে নিজের নিচের চুল ছেড়ে আর সেটা সে আরভিনের মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। এটা দেখে আরভিন অবাক হয়ে যায় আর সে নিজের হুঁশেও ফিরে আসে। পরের দিন আরভিন নিজের বন্ধুকে এইসব ব্যাপারটা জানায়, কিন্তু নন্দ বলে যে যখন আমার জিএফ এলিন যখন এখানে এসেছিল তখন সেও এখানে কিছু দেখেছিল, যার ফলে সে অনেক ভয় পেয়ে গেছে। এরপর সেপ জিজ্ঞেস করে যে এলিনকে তুমি এই বোর্ডিং এ এনেছিলে? তখন নন্দ কোনো জবাবই দেয় না। তারা সবাই নন্দর উপর দোষ চাপাতে লাগে যে একজন আত্মা তোমার জন্যই এসেছিল। অন্যদিকে লেকের কাছে ব্রি তেতেকে বলে যে আমি তার সাথে এতবার দেখা করার পরেও আমি জানি না যে সে কোথায় থাকে, আর সে এটাও জানে না যে তার বাবা মা কে আর তারা কোথায় থাকে। তেতে এইসব শুনে বলে যে সবারই একটা না একটা ভালো সময় আসে, ধৈর্য ধরো, আমি তোমাকে সব সত্যি বলবো। ব্রি বলে যে হিউম্যান নিজের টাইমও ম্যানেজ করতে পারে। তেতে বলে যে সে টাইমের সাথে অ্যাডাপ্ট করতে পারে। এরই মধ্যে নন্দ পরামর্শ দেয় যে এই ঘর ছেড়ে চলে যাওয়া ভালো। এটা শুনে আরভিন বলে যে আমি এইসব কিছুই এখন ভাবিনি। সেফ নন্দকে বলে যে তোমার যাওয়ার হলে তুমি চলে যাও, অন্যের চিন্তা তুমি করো না। অবশেষে নন্দ রেগে যায় আর তাদের দুজনের মধ্যে লড়াই হতে লাগে। তখনই বাকি বন্ধুরা এসে তাদের আলাদা করে দেয়। এরপর ব্রিয়ের একটি বন্ধু যার নাম ছিল রোডি, সে তাকে ফোন করে আর তাকে বোর্ডিং হাউসে তাড়াতাড়ি ফিরতে বলে, কিন্তু ততক্ষণে নন্দ সেখান থেকে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এটা শুনে ব্রি তেতের সাথে তাড়াতাড়ি বোর্ডিং হাউসে আসে। বাট আরভিন যখন তেতেকে দেখে তখন সে ভয় পেয়ে যায় আর সে ব্রিকে ভিতরে নিয়ে গিয়ে ভয় ভয় বলে যে যেই মহিলাটিকে তুমি এনেছো তাকে একদম সেই আত্মাটির মতো দেখতে। ব্রি এটা শুনে বলে যে তুমিও এখন নন্দর মতো ভুলভাল বকছো। এদিকে আরভিন বলে যে আমি একদমই মিথ্যে বলছি না। রোডি এরপর ব্রিকে জিজ্ঞেস করে যে তুমি সেই মেয়েটিকে কোথায় পেলে? তখন ব্রি বলে যে সে লোকাল আর আমিও তো লোকাল, আমি সেই মেয়েটিকে কখনোই দেখিনি। আরভিন বলে যে আমি যা কিছু দেখেছি এখানে সেগুলোর জন্য অনেক ভয়তে আছি, এই জন্য আরভিন নন্দর সাথে চলে যাচ্ছে। যখন তারা দুজন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে একবার পিছন ঘুরে তেতের দিকে দেখে। তেতে খুবই ক্রিপি একটি স্মাইল করে, যেটা দেখে আরভিন তো অনেক ভয় পেয়ে যায়। এরপর যখন ব্রি বাইরে আসে তখন সে তেতেকে কোথাও দেখতে পায় না, কিন্তু যখন সে ঘরে ঢুকে দেখে তখন সে তেতেকে ঘরের ভিতরে দেখতে পায় আর সে একটি প্রজাপতির সাথে খেলা করছিল। ব্রি এরপর তার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চায় নিজের বন্ধুদের হয়ে। তখন তেতে বলে যে তোমার বন্ধুরা এরম ভয় পেয়ে আছে কেন? তখন ব্রি বলে যে আমার বন্ধুরা ভাবছে যে এই বোর্ডিংটা হয়তো হন্টেড। তেতে তখন জিজ্ঞেস করে যে তোমার বন্ধুরা কি কোনো আত্মা দেখেছে? তখন ব্রি বলে যে তারা হয়তো ইচ্ছে করে মিথ্যে বলছে। এটা শুনে তেতে বলে যে তোমার বন্ধুদের উচিত নিজেদের কাজে ধ্যান দেওয়া, কারণ সব জায়গাতেই একটি করে রুল আছে। তেতে এমন ভাবে কথাগুলো বলছিল যেন সত্যি ব্রিয়ের বন্ধুরা হয়তো কোনো আত্মা দেখেছে আর এখানে হয়তো সত্যিই কোনো আত্মা আছে। ব্রি এরপর তার জিএফকে জিজ্ঞেস করে যে তুমি বলতে কি চাইছো? তখন তেতে বলে যে মানুষের ভাগ্যে যা আছে তাই হবে। এইসব শুনে ব্রি ভাবতে লাগে যে তেতে এইসব অদ্ভুত কথা কেন বলছে। এরপর সিন শিফট হলে আমরা ব্রিকে কাজ করতে দেখতে পাই, বাট তখনই সে একটি মহিলার গলার শব্দ শুনতে পায়। সেটা দেখার জন্য সে বাইরে যায়। তখন সে লিভিং রুমে একটি মহিলাকে লুকিয়ে বসে থাকতে দেখতে পায়। সে যখন সেই মহিলার কাছে যায় তখনই হঠাৎ ফোন বেজে ওঠে। এই জন্য ব্রি চমকে যায় আর সেই মহিলাটা সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন তেতে যখন সেই যন্ত্রটি বাজাচ্ছিল তখন ব্রি বলে যে তুমি যখন হাসো তখন তোমার চোখ দেখে স্পষ্ট বোঝা যায় যে তোমার অনেক দুঃখ।
তেতে বলে যে যদি তুমি আমার দুঃখের কথা শোনো তাহলে তুমি কি করবে? তখন ব্রি বলে যে আমি চেষ্টা করব তোমায় ভালোভাবে রাখার। তেতে বলে যে এটা কাজ করবে না। ব্রি তেতেকে জোর করতে লাগে বলার জন্য, আর সে তেতেকে বলে যে আমি আজ পর্যন্ত জানি না তুমি কে, তোমাকে এত অদ্ভুত কেন লাগে, যেন তুমি তোমার মাথায় কোনো বোঝা রেখেছো। তেতে বলে যে এটার গল্প অনেক বড়, আর যদি তোমাকে সেটা আমি বলতে চাই তাহলে তোমার সেটা শুনে রাগ হবে এবং কান্নাও পাবে। আমরা জানতে পারি ব্রি প্রথমে অবাক হয়ে গিয়েছিল যখন সে প্রথম তেতের ফটো দেখেছিল, আর সে জানতে পেরেছিল যে তেতের আসল নাম হেলেনা। যখন সে হেলেনার কাহিনী হেলেনার ডায়েরিতে পড়তে থাকে তখন সে জানতে পারে হেলেনা বাচ্চাদের অনেক ভালোবাসত। হেলেনার বিয়ে হ্যান্ডির সাথে হয়েছিল, তাদের বাচ্চা কোনোদিনই হয়নি। তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও ভালো ছিল না। হ্যান্ডি কাজের জন্য জাকার্তা চলে গিয়েছিল। তখনই ফ্ল্যাশব্যাকে হেলেনা একটি মহিলা নিনার ফটো দেখতে পেয়েছিল, যে ছিল হ্যান্ডির আসল স্ত্রী। নিনা হেলেনাকে বলছিল যে সে যেন তাড়াতাড়ি হ্যান্ডিকে ছেড়ে দেয়, কারণ হ্যান্ডি তাকে একদমই ভালোবাসে না। আর এছাড়া নিনা 6 মাসের প্রেগনেন্ট ছিল। এরপর হেলেনা জানতে পারে যে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিতে চলেছে। এরপর আমরা আরো একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে হেলেনা সেই রুমেই নিজের জান নিয়ে নিয়েছিল। তখনই ব্রিয়ের উপরে থাকা লাইটগুলো ফ্লিকার হতে লাগে, আর হঠাৎই সেই লাইটটি ফেটেও যায়। এরপর সেখানে থাকা জানলা দরজাগুলি খুবই জোরে বন্ধ হয়ে যায়। ব্রি দেখে যে রান্নাঘর থেকে একটি ছুরি তার দিকেই আসছিল ধেয়ে, কিন্তু ব্রিয়ের কোনো আঘাত লাগে না। তখনই হেলেনা ব্রিয়ের সামনে চলে আসে। ব্রি ছুরি নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হেলেনা গায়েব হয়ে যায়। এরপর সে হেলেনার একটি ঝলক ব্যালকনিতে দেখতে পায়, আর সে তার পিছু করতে থাকে। কিন্তু যখন সে ব্যালকনিতে যায় তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর ব্রি লেকের কাছে আসে, আর সে ভাবতে লাগে যে তেতে হয়তো সেখানে থাকবে, কিন্তু তেতে তো সেখানে ছিলই না। ব্রি 2 ঘন্টা ওয়েট করে, কিন্তু তেতে আসে না। হঠাৎই জোরে বৃষ্টি চলে আসে, আর যখন ব্রি উপরে দেখে তখন সে তেতেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ব্রি উঠে দাঁড়িয়ে তেতেকে সরি বলে, কারণ ব্রি তার ডায়েরি তার পারমিশন ছাড়াই পড়েছিল। এখানে আমরা জানতে পারি যে তেতেকে একমাত্র ব্রি শুধু দেখতে পেত। যাই হোক, ব্রি যখন ঘরে আসে তখন সে কিছু একটা দেখতে পায়, আর সিধা নিজের রুমে চলে যায়। এরপর ব্রি রোডির সাথে ডিসকাস করতে লাগে যে সে হঠাৎই কেমন একটা যেন বিহেভ করছে, আর সে অনেক চেঞ্জও হয়ে গেছে। এটা শুনে রোডি বলে যে আমাদের উচিত নান্দো আর আরভিনকে এইসব ব্যাপার জানানো। এরপর রোডি আর ব্রি বেরিয়ে পড়ে নান্দো আর আরভিনের সাথে দেখা করতে। তখনই হঠাৎ রোডি থেমে যায়, আর সে বুঝতে পারে যে সে একই রাস্তায় বারবার আসছে। ব্রি বলে যে আমার মনে হচ্ছে কোনো আত্মা আমাদের ট্রিক করছে, কিন্তু রোডি হেসে বলে যে এইসব কিছুই হবে না। তখনই তারা হঠাৎই একটি শব্দ শুনতে পায়, যে জিজ্ঞেস করছিল তোমরা দুজন কোথায় যাচ্ছ। এই কথাটা শুনে তারা দুজন একদম অবাক হয়ে যায়। তখনই সেই শব্দটি খুবই জোরালোভাবে তাদের কাছে আসতে থাকে। সে বলছিল যে প্লিজ আমার মাথাটা ঠিক জায়গায় সেট করে দাও। তখনই তারা রোডে একটি কাটা মাথা পড়ে থাকতে দেখতে পায়, আর একটি মাথা ছাড়া দেহ তাদের দিকেই আসছিল। তারা এরপর ভয় সেখান থেকে চলে যায়, আর একটি জায়গায় গিয়ে রোডি বসে পড়ে। কিন্তু সেই আত্মাটি আবারও নিজের চেহারায় আসে, আর সে রোডিকে মাথাটা লাগিয়ে দিতে বলে। অন্যদিকে ব্রিও আত্মাটিকে দেখতে পায়, আর ভয়তে সে পালিয়ে যায়। এইদিকে সেপের রুমে আমরা গান চলতে শুনতে পাই। তখনই সেই শব্দটি একটি মহিলার গলায় বদলে যায়। ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে, আর যখন সেফ কলটি তোলে তখন সেই মহিলাটি বলে যে আমি হেলেনাকে খুঁজছি। সেফ বলে যে এখানে কোনো হেলেনা বলে কেউ নেই, কিন্তু সেই মহিলাটি বলে যে হেলেনা তোমার সোফাতেই বসে আছে। এটা শুনে যখন সেফ দেখে তখন সে সত্যি হেলেনাকে বসে থাকতে দেখতে পায়। এদিকে রোডি আর ডনি রোডির ঘরে যায়, আর সেখানে সে নান্দোর সাথে দেখা করে। তখনই সেখানে সেও দৌড়ে আসে, আর বলে যে আমি কি রাতে তোমার সাথে থাকতে পারি। এটা শুনে সে তাকে থাকতে দিয়ে দেয়। পরের দিন ব্রি যখন কলেজে যায় তখন তার বাকি বন্ধুরা একটি সামানকে সেই বোর্ডিং হাউসে নিয়ে আসে, আর সেই সামানটি নান্দোকে একটি অফারিংসের থালা মাটিতে রাখতে বলে। এরপর সেই সামান সেখানে থাকা আত্মাটিকে চলে যেতে বলে। তখনই সেখানে থাকা একটি দরজা খুলে যায়, আর যখন সামান সেই দিকে যায় তখন সেই আত্মাটি সামানকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর হেলেনা নিজেকে রিভিল করে, আর তার ভয়ানক রূপ দেখে সবাই তো অবাক হয়ে যায়, আর সবাই অনেক ভয়ও পেয়ে যায়।
সেখান থেকে সবাই ভয়তে পালাতে থাকে। সামান তাড়াতাড়ি উঠে হেলেনার উপর হামলা করে, কিন্তু তখনই হেলেনা সেখান থেকে গায়েব হয়ে যায়। হঠাৎই হেলেনা সেই সামানের গলাটি ধরে উঠিয়ে দেয় হাওয়ায়, আর এরপর সে সেখানে থাকা জানলা দিয়ে তাকে বাইরে ফেলে দেয়। এরপর যখন হেলেনা বাইরে বেরোয় তখন নান্দু তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে নান্দর গলাও ধরে ফেলে। এটা দেখে ডনি ভয় পেয়ে যায় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। বিয়ের পর সেখানে আসলে দেখতে পায় বাড়ির বাইরে সামানটি পড়ে আছে, আর সেই সামানটি তাকে বলে যে ভিতরে তোমার বন্ধুরা অনেক বিপদে আছে। এরপর ব্রি ভিতরে গিয়ে দেখতে পায় নান্দু খুবই বিপদে ছিল। তেতে ব্রিয়ের দিকে তাকাতেই ব্রি রিকোয়েস্ট করে যে সে যেন তার কোনো বন্ধুদের ক্ষতি না করে। এটা শুনে তেতে নান্দুকে ছেড়ে দেয়। আরভিন বলে যে আমি জানতাম তেতে একজন আত্মা, আমাদের এই ঘরটা শুদ্ধিকরণ করতে হবে। কিন্তু ব্রি বলে যে আমি আগে থেকেই জানতাম যে তেতে একজন আত্মা, কিন্তু তাও আমি তার সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম। আসলে তেতে কোনো শয়তান ছিল না, তাকে আসলে তোমাদের এরকম বিহেভিয়ার ডিস্টার্ব করছিল। এইসব শুনে সবাই চিন্তিত হয়ে যায়। এরপর ব্রি তেতেকে সরি বলে আর বলে যে তেতে সবসময় আমার কাছে আসতো কারণ আমি একটি স্টোরি লিখতে চাইছিলাম। তেতে বলে যে এটা আমি প্রথম থেকেই জানতাম আর আমি তোমার উপরে সবসময় নজর রাখতাম। ব্রি বলে যে সরি, আমার ইন্টেনশন তোমায় হার্ট করার ছিল না। তখনই রোডি সেখানে কোব্রালকে নিয়ে আসে, কারণ তার মনে হচ্ছিল যে সে হয়তো তাদের সাহায্য করতে পারবে। কিন্তু তেতে ব্রিকে ক্ষমা করে দেয় আর বলে যে সে এই জায়গাটি ছেড়ে দেবে যাতে তার এবং তার বন্ধুদের যেন কোনো ডিস্টার্বিং না হয়। তেতে যাওয়ার আগে ব্রিকে লাস্টবার হাক করতে চায়। যখন ব্রি হাক করার জন্য আগে এগোয় তখন কোব্রাল তাকে যেতে বারণ করে আর বলে যে তুমি যদি তেতেকে হাক করতে দাও তাহলে তুমি বুঝে নিও তেতে তোমার আত্মাটিকে নিয়ে নিল। কিন্তু ব্রি নিজের মনের কথা শুনে তেতেকে জড়িয়ে ধরে আর বলে যে সে সারা জীবন তার বন্ধু হয়েই থাকবে। কিছুক্ষণ পর তেতে একটি প্রজাপতিতে ট্রান্সফার হয়ে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা সেই প্রজাপতিটা যে সবসময় আসতো। এরপর আমরা লাইব্রেরির সিন দেখতে পাই, যেখানে একটি মহিলা ব্রিয়ের লেখা বইটি ওঠায় আর সে একটি গল্প পড়তে শুরু করে দেয়, যেটা থেকে আমরা জানতে পারি যে ব্রি তেতের কাহিনী লিখতে সক্ষম হয়েছে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি গল্পটা তোমাদের অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।